ইশরাককে শপথ পড়ানো ইস্যুতে হাইকোর্টের আদেশ কাল। ব্লকেট কর্মসূচিতে কয়েকটি শ্রমিক সংগঠনের সংহতি। কাল থেকে বাসাবাড়ির ময়লা নেওয়া বন্ধের হুঁশিয়ারি। আমরা রাজপথ ছাড়বো না। এখানে কোর্ট রায় দিয়েছে, সেই তারা কোর্টের রায়কে তারা অমান্য করছে। যত কুচক্রী মহলে থাকুক না কেন আমরা পিছু হটবো না। সাম্য হত্যার মূল হত্যাকারীর গ্রেফতার দাবিতে ছাত্র দলের শাহবাগ অবরোধ। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ বিএনপি মহাসচিবের। রাজধানী যেন আন্দোলনের নগরী, কথায় কথায় কর্মসূচি দেয় জনদুর্ভোগ চরমে। শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ। ইলন মাস্কের স্টারলিংক কোম্পানির বাংলাদেশে যাত্রা শুরু। দুটি প্যাকেজে পাওয়া যাচ্ছে ইন্টারনেট সুবিধা, মাসের সর্বনিম্ন খরচ ৪,২০০ টাকা। নতুন অর্থ বছরের সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণার ইঙ্গিত অর্থ উপদেষ্টার। কবে কিভাবে দেয়া হবে ঠিক করবে কমিটি। কাশিমপুর কারাগার থেকে জামিনে ছাড়া পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। হত্যা চেষ্টা মামলাকে মিথ্যা বললেন স্বজন ভক্তরা। হত্যা মামলা, আসলে সে হত্যা করতে গেছিল, এখানে ন্যায় বিচার আর ওই এইসব বিষয় নিয়ে আসলে কথাই বলতে চাই না। একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না। গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচারে হাইকোর্টের রুল। অনুমতি নিয়ে দেখানো যাবে ট্রাইব্যুনালের কার্যক্রম, জানালেন চিফ প্রসিকিউটর। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল দুপুর 12টায় আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টের রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। ডাবল ডিভিশনের হাইকোর্ট ডিভিশনের কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনালের রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারে নাই, এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করায় সেই জন্য করা হয়েছে এটা। ষষ্ঠ দিনের মতো নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। সকাল থেকে দিনভর চলে বিক্ষোভ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বন্ধ হয়ে যায় কর্পোরেশনের কার্যক্রম। ভোগান্তিতে পড়েন সেবা প্রার্থী ও পথচারীরা। এদিকে দুপুরে ব্লকেট কর্মসূচিতে সংহতি জানায় বিএনপিপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন। ঘোষণা দেয়া হয় ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আগামীকাল থেকে বন্ধ করে দেয়া হবে বাসাবাড়ির ময়লা নেয়া। সকালে এভাবেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের নগর ভবনে জড়ো হন ইশরাক হোসেনের কর্মী সমর্থক ও বিএনপি নেতারা। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের মূল ফটক আটকে দেয় তারা। দিনভর চলে টানা ব্লকেট কর্মসূচি, পাশাপাশি চলে গান বাজনাও। এতে বন্ধ হয়ে যায় সিটি কর্পোরেশনের সকল নাগরিক সেবা। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকারের একটি মহল। ইশরাকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এমন করছে বলেও দাবি তাদের। নগরবাসীর সাথে এক ধরনের প্রতারণা করছে এই সরকার, বিশেষ করে স্থানীয় সরকার বিভাগে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু তালবাহানা করছে, কাল ক্ষেপণ করছে। ক্ষমতায় এসে কি করছে? আওয়ামী লীগ যে স্বৈরাচারী কাজ করেছে তারাও সেই স্বৈরাচারী কাজ করেছে। কারণ যেখানে কোর্ট রায় দিয়েছে, সেই তারা কোর্টের রায়কে তারা অমান্য করছে। তাহলে কি তারা আইনকে মান্য করছে? একটা মহল তাল বাহানা করে তাকে শপথ পড়াচ্ছে না। আমরা তার শপথের দাবিতে এখানে একত্রিত হইতেছি। আমরা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারীও এখানে একত্রতা গ্রহণ করছি ঢাকাবাসীর সাথে।
ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আমাদের প্রাণপ্রিয় খোকা সাহেবের ছেলে উনি, আমরা চাই উনি আসুক এবং নগরকে সুন্দর করে সাজাক। যত কুচক্রি মহলে থাকুক না কেন আমরা পিছু হটবো না। ঢাকার জনতার মেয়র জনতার ইশরাক হোসেন, তাকে তার যোগ্য স্থানে ফিরিয়ে দাও। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দুপুরে ব্লকেট কর্মসূচিতে সংহতি জানায় বিএনপিপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন। ঘোষণা দেয়া হয় ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ালে আগামীকাল থেকে বন্ধ করে দেয়া হবে বাসাবাড়ির ময়লা নেয়া। এদিকে টানা আন্দোলনে গুলিস্তান এলাকা স্থবির হয়ে পড়ে, দেখা দেয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন নগরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে। তবে গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের অভ্যুত্থান বৃথা যেতে দেয়া হবে না। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে যৌথ সভায় ব্যাংকক থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব জানিয়েছেন তিনি। আসছে ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির যৌথ সভা। এই মহান নেতাকে ক্ষণজন্ম পুরুষকে দেখেছি। ব্যাংকক থেকে যৌথ সভায় অনলাইনে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র ফেরানোর পথচলায় নানা বাধা দেয়া হচ্ছে। জাতীয় নির্বাচন পেছাতে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্রও চলছে। দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে বলে দাবি তার। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যৌথ সভা শেষে জানানো হয়, জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি শুরু হবে ২৫ মে। তবে কর্মসূচি পালনের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলের হাইকমান্ড। সুস্পষ্টভাবে আমাদের সকল নেতৃবৃন্দ এবং এটার উপরে একবারে স্ট্যান্ডিং যেটা অর্ডার, আমাদের এই কর্মসূচি পালন উপলক্ষে কেউ যদি কোথাও চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। ২৭ ও ২৮ মে বিএনপির আয়োজনে ঢাকায় হবে তারুণ্যের সমাবেশ। ওই ২ দিন জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি থাকছে না। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ৩ সড়কে অবস্থান নিয়ে আন্দোলনের কারণে দিনভর তীব্র যানজটে নরক যন্ত্রণা ভোগ করেছে নগরবাসী। এই চিত্র একদিনের নয়, ৯ মাস ধরে এভাবেই সড়ক অবরোধ করে চলছে দাবি আদায়ের উৎসব। এতে তীব্র ক্ষোভ রাস্তায় বের হওয়া মানুষের। আন্দোলনকারীদের রাস্তা আটকানোর আগে জনভোগান্তি নিয়ে ভাবতে বলেছেন নগরবাসী। সহকর্মী মনিরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। নগর পিতা হিসেবে শপথ নিয়ে নগরবাসীকে সেবা দিতে চান ইশরাক হোসেন, কিন্তু সেই দাবিতে ১ সপ্তাহ ধরে নগরবাসীকে তীব্র ভোগান্তি দিয়ে যাচ্ছেন ইশরাক সমর্থকরা। ৪ দিন ধরে নগর ভবনের সামনে রাস্তা আটকে আন্দোলন করছিল তারা। আর 2 দিন ধরে ওই সড়ক সহ গোলাপশাহ মাজার মোড় অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে গুলিস্তান ও এর আশপাশের সড়ক হয়ে পড়েছে অবরুদ্ধ। গুরুত্বপূর্ণ কাজে গুলিস্তান মতিঝিলে যাওয়া আসা করা মানুষগুলো পোহান নরক যন্ত্রণা। কি করব বলেন, তারপরেও তো চলতে হবে রোডে ঘাটে। অনেক শাহবাগ পর্যন্ত এইভাবেই আসতেছি। এইভাবেই সাধারণ হাইকোর্টের থেকে এই পর্যন্ত আইছি আধা ঘন্টায়। এখন ফুলবাইরা যেতে যেতে কতক্ষণ লাগে আল্লাহ জানে। গুলিস্তান থেকে প্রতিটা জায়গায় করছি, 4টা ঘন্টা ছিলাম একদম স্টিয়ারিং এ বসা। ভোগান্তি মানে এত অসুস্থ, এত কষ্টকর, বলার বাইরে। এর মধ্যে দুপুর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ কারণে প্রতিটি সড়কে বাড়তে থাকে যানজট। এর মাঝে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল, আর কাকরাইল মোড়ে অবস্থান নেয় 9টি গার্মেন্টসের শ্রমিকরা।
গুলিস্তান, পল্টন, মৎস্য ভবন, শাহবাগ, নিউ মার্কেট, ফার্মগেট হয়ে যানজট ছাড়িয়ে যায় গাবতলী উত্তরার দিকে। বৃষ্টির মধ্যে একে তো চাকা নড়ে না গাড়ির, অন্যদিকে যানবাহন সংকট। রাস্তাতেই ঘন্টার পর ঘন্টা কেটে যায় নগরবাসীর। বাংলাদেশে গণতান্ত্রিক দেশ, সেটা হতেই পারে, তবে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে যেন এটা আমাদের সরকারকে সহযোগিতা করা হয়। আমরা চাই যে আন্দোলনটা অ্যাটলিস্ট শাহবাগের মোড়ে না করে অন্য জায়গায় করুক। সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না। যারা কথায় কথায় রাস্তা আটকে মানুষকে কষ্ট দেন, তাদেরকে একটু মানবিক হওয়ার আহ্বান জানান ভুক্তভোগী নগরবাসী। দুর্ভোগেই আছি এখন বলা চলে আর কি ধরনের দুর্ভোগ? তো সেটা তো যে রাস্তায় জ্যাম, আজকে আরও বৃষ্টির কারণে একটু তো জ্যাম হবেই, আরও দেখা যাচ্ছে। 10টা থেকে 9টা বাজে বাসাতে রওনা দিচ্ছি, এখানে আসতে আমার লাগে 10 মিনিট, এখানে আমার লাগছে 2 থেকে 3 ঘন্টা। এই গুড়ি বৃষ্টির মধ্যে মানুষের আসা যাওয়া, তার মধ্যে আন্দোলন, সব জায়গায় রাস্তা জ্যাম, মানে আসলে এটা শেষ কোথায় আসলে জানি না আমরা। এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখনো কোনো বাস আসতেছে না, খুবই কষ্ট। আবার ওদিকে শাহবাগ বন্ধ, হেঁটে যাবো বৃষ্টির জন্য, ওটাও তো উপায় নাই। সন্ধ্যার দিকে গুলিস্তান ও শাহবাগ মোড়ে অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়, কিন্তু যানজটের প্রভাব থেকেই যায়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের সিএনজেড গ্রুপের 8টি গার্মেন্টস ও আশুলিয়ায় অবস্থিত চেইন অ্যাপারেলস লিমিটেডের কর্মীরা বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদির দাবিতে কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। আরও জানাতে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, তার মাধ্যমে জানাবো সেই ঘটনার বিস্তারিত। সবুজ, পোশাক কর্মীরা বিকেল থেকে তো অবস্থান করছেন, তারা ঠিক কতক্ষণ অবস্থান করতে চান? তাদের সাথে নিশ্চয়ই কথা হচ্ছে, কি বলছেন মূলত তারা? রেজা, শ্রমিকরা মূলত যেটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া, অর্থাৎ তাদের বকেয়া যে বেতন, সেটি পরিশোধ করে দিলেই তারা এই যমুনার সামনের যে অবস্থান নেয়া সেখান থেকে সরে যাবেন। অর্থাৎ তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে শুধু আজকে যমুনার সামনে এসেছেন, কিন্তু এর আগে গত ঈদের আগে থেকেই এই বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছিলেন। ঈদের আগে তখন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল তাদেরকে অল্প কিছু দিনের মধ্যে তাদের যে বকেয়া বেতন প্রায় 3 কোটি টাকারও বেশি, এখানে মূলত টিএনজেড গ্রুপ এবং চেইন অ্যাপারেল লিমিটেড নামে 2টি প্রতিষ্ঠানের মোট 8টি কারখানার প্রায় 5 থেকে 6 হাজারের বেশি শ্রমিক রয়েছে। এই শ্রমিকদের বেতন পরিশোধের কথা ছিল, কিন্তু এই দীর্ঘদিন ধরে তাদেরকে এই দেয়া হবে এইরকম করে আসলে নানা টালবাহানা করে এই পর্যন্ত এসেছে এবং সর্বশেষ তারা শ্রম ভবনের সামনে এই বকেয়া বেতনের দাবিতে গত 7 দিন ধরে অবস্থান নিয়েছিলেন। শেষ পর্যন্ত আজকে তাদেরকে এই বকেয়া বেতন পরিশোধ করার দুপুরের মধ্যে, অর্থাৎ দুপুর 2টার মধ্যে পরিশোধ করার কথা ছিল। সেটি যখন হয়নি, তারপরে তারা এই যমুনা অভিমুখে লং মার্চের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এসেছেন এবং আমরা দেখেছি যে প্রায় যেই শ্রমিকরা ছিলেন বৃষ্টিতে ভিজে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে টানা বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে এই শ্রমিকরা তাদের যে বকেয়া বেতন, সেই বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। এর মধ্যে তাদের যমুনার একটি প্রতিনিধি দল গিয়েছিল, তাদেরকে বলা হয়েছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে এবং উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে, জরুরি ভিত্তিতে তাদের এই বকেয়া বেতন পরিশোধ কিভাবে করা যায় সেই আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ তারা আসলে সেখানে অবস্থান করবেন। সেই খবরের বিস্তারিত আপনার সাথে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছিলাম। ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্টারলিংকের মাধ্যমে আজ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করল বাংলাদেশ। এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন, এই ইন্টারনেট সেবা পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করতে আরও 80 দিন সময় লাগবে। আবাসিক 2টি প্যাকেজের মধ্যে মাসে 6,000 ও 4,200 টাকা খরচ হবে। এককালীন খরচ পড়বে 47,000 টাকা। তিনি আরও জানিয়েছেন, প্রতিটি সংযোগের জন্য সরকার মাসে পাবে $1। এই ধরনের স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে সার্বভৌমত্ব ও নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না বলেও আশ্বস্ত করেছেন বিশেষ সহকারী। মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্স পরিচালিত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক। ইন্টারনেট সেবাদানকারী এ প্রতিষ্ঠানের সেবা নিচ্ছে বিশ্বের 127টি দেশের মানুষ। মঙ্গলবার বাংলাদেশে শুরু হলো স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা। এতে প্রথমবারের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করল বাংলাদেশ। এখন থেকে এই সেবা পাওয়া যাবে 2টি প্যাকেজে। প্রথমে নিতে হবে ডিভাইস, যার জন্য গ্রাহককে গুনতে হবে 47,000 টাকা। থাকবে না স্পিড ও ডাটা লিমিট। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব আশ্বস্ত করেন, এ ধরনের স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে ক্ষুণ্ণ হবে না জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা।
এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না, এটার জন্য দুটো প্রোটেকশন আমরা রেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে এবং সেখানে LIC ইনস্টল করতে হবে, অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। ইন্টারনেট নিয়ন্ত্রণের ইচ্ছে সরকারের নেই জানিয়ে তিনি আরও বলেন, দেশের আইন মেনেই স্টারলিংকে লাইসেন্স দিয়েছে সরকার। আমরা কিন্তু টেলিকম লাইসেন্স রেজিম পরিবর্তনে তাড়াহুড়া করছি। যদি আপনারা খেয়াল করে থাকেন 7 স্তরের লাইসেন্স আছে, অত্যন্ত দ্রুততার সাথে আমরা সেখানেও একটা আইন পরিবর্তন করে সেখানে 7 স্তর থেকে কমিয়ে 3 স্তর আনছি। সুতরাং তাড়াহুড়া করেছি, একটা যৌক্তিক কারণে করেছি, জনস্বার্থ রক্ষার জন্য করেছি এবং এই খাতে শৃঙ্খলা এবং ইউটিলিটি তৈরির জন্য করেছি। পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা দেওয়া শুরু হলেও পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করতে আরও 80 দিন সময় লাগবে বলেও জানান ফয়েজ আহমেদ তৈয়ব। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ, সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সরকার চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে, তবে আপৎকালীন এই ভাতা কবে কী হারে দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এ নিয়ে কাজ করছে কমিটি। দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 14 লাখ। তাদের জন্য 5 বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণার নিয়ম থাকলেও 2015-এর পর তা হয়নি। এতে ক্ষোভ আছে সরকারি চাকরিজীবীদের। জীবনযাত্রার ব্যয়ের সাথে সমন্বয় করে মহার্ঘ ভাতার দাবি করে আসছেন তারা। গত ডিসেম্বরে মূল বেতনের সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করে খসড়াও প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। কিন্তু অর্থনৈতিক সংকট ও সমালোচনার মুখে সেই অবস্থান থেকে পিছিয়ে যায় সরকার। এমন পরিস্থিতিতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে মহার্ঘ ভাতার বিষয়ে আবারও আশার আলো দেখালেন অর্থ উপদেষ্টা। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি, সেটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি, ওরা ওয়ার্কআউট করে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এ সময় ভারতের আমদানি বিধিনিষেধের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে মন্তব্য করতে চাননি অর্থ উপদেষ্টা। ওইটা নিয়ে আলাপ করবো, কমার্সের সাথে আমাদের আলাপ হবে। এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে স্পট মার্কেট থেকে 1 কার্গো LNG, 70,000 মেট্রিক টন DSP ও ইউরিয়া সার এবং গম আমদানির সিদ্ধান্ত হয়। এছাড়া উপদেষ্টা ও সমপদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারে 25টি গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদনের সুপারিশও করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজস্ব ফাঁকি, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, MD আনভির সহ তাদের 9 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। আগামী 25 ও 26 মে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় প্রতিষ্ঠানটি। এদিকে দুদকের তলবের পরও হাজির হয়নি স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা ফারাবি ও মাহমুদ হাসান। দুদক ডিজি বলেছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে, তাদের তলব না মানায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিগত সময়ে সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতির খোঁজে টাস্কফোর্স গঠন করে দুদক। জোরেশোরে শুরু হয় অনুসন্ধান। উঠে আসে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও MD সাহেম সোবহান আনবির সহ পরিবারের সদস্যদের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাতের তথ্য। এসব অভিযোগের বিষয় জানতে আগামী 25 ও 26 মে তাদের জিজ্ঞাসাবাদ করতে চিঠি দিয়েছে দুদকের তদন্ত টিম। আইজি, ইন্টেলিজেন্স, NSI, DGDFI সবাই জানে। এদিকে তদবির বাণিজ্য ও টেন্ডার বাণিজ্য সহ নানা অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুইন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য 20 মে তলব করা হয়েছিল, কিন্তু দুদকের তলবে সাড়া দেননি তারা। এতে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। অনুসন্ধান কাজ দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী চলমান থাকবে। তাহলে তাদের জন্য কি পদ্ধতি
পদ্ধতি অনুসরণ করতে হবে। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন, নিশ্চয়ই তারা সেই বিষয়ে ব্যবস্থা নেবে। 2,63,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 2,63,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের দুজনের বিরুদ্ধে এছাড়া 5,72,00,000 টাকার অবৈধ সম্পদ ও 4 কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলী ও তার স্ত্রী দিলরুবা আলীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জশিটও দিয়েছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জীবন যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয়, কথাটি পুরোপুরি হয়তো মিলে যাবে ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার সাথে। হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারের পর তাকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। একদিনের মাথায় আবার জামিন মঞ্জুরের পর মুক্তিও মিলেছে তার। ভক্ত স্বজনরা বলছেন নুসরাতের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা মিথ্যা। সিনেমায় অভিনয়ের জন্য কোনো শিল্পীকে হয়রানি করা অন্যায় বলেও ক্ষোভ জানিয়েছেন তারা। অবশেষে মুক্তি পেলেন রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বেলা 4:45টার দিকে কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এর আগে সকালেই সিএমএম আদালতে ফারিয়ার জামিন মঞ্জুর করা হয়। এরপর থেকেই কাশিমপুর কারাগারের সামনে স্বজনদের পাশাপাশি ভিড় ছিল ভক্ত অনুরাগীদের। হত্যা মামলা, আসলে সে হত্যা করতে গেছিল। সে একদিন আপনারা কেউ পারবেন একদিন থাকতে, চিন্তা করতে পারবেন একদিন জেল হাজতে থাকবেন। এখানে ন্যায় বিচারে আর এইসব বিষয় নিয়ে আসলে কথাই বলতে চাই। ওই সিনেমাতে কিন্তু আরো অনেক অভিনয় শিল্পীরা অভিনয় করেছে, তো এইটা আসলে কারোর সাথেই হওয়া উচিত না। আজকে ফারিয়ার যে বিষয়টা, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না। আর অভিনয় শিল্পীদের কাজই হচ্ছে অভিনয় করা। জামিনের কাগজ কাশিমপুর পৌঁছানোর পর বোনকে সাথে নিয়ে গাড়িতে দ্রুত চলে যান এই অভিনেত্রী। তাকে এক নজর দেখতে কারা ফটকে অপেক্ষায় ছিলেন অনেকেই। ক্যামেরায় কথা না বললেও দুঃসময়ে যারা তার পাশে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান নুসরাত ফারিয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে নুসরাত ফারিয়ার। এর আগে রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর তাকে সোপর্দ করা হয় ভাটারা থানায়। সোমবার তাকে কারাগারে পাঠায় আদালত। রিপোর্ট আসছে, তো ওই পুলিশ রিপোর্টের প্রতিবেদনের উপরে ভিত্তি করে তারা ওই জামিন শুনানি হয়েছে আর কি। আসামি পক্ষ জামিন দরখাস্ত দিচ্ছেন, তো এখন এটার দিকে সিএম আদালত সাহেব শুনছেন, শুনে উনি ওই রিপোর্টের উপর ভিত্তি করে উনি জামিন মঞ্জুর করছেন। রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া জুলাই আগস্টের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে নুসরাতকে সিএমএম আদালতে হাজির করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গেল 4 মাসে রাজধানীতে 1.5 শতাধিক ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছে থানায়। খুনের ঘটনা অন্তত 82টি। পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে টহল বাড়ানো হয়েছে নগরীতে। তবে সেনাবাহিনী, পুলিশ, র্যাবের অভিযানেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রাজধানীর অপরাধ। ধানমন্ডির সেন্ট্রাল রোডে বীর দর্পে বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করেছে যুবদলের কর্মীরা। চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে এই হামলা বলে জানায় পুলিশ। অন্যদিকে আদাবরে ছিনতাই অস্ত্রের মহড়া চলছেই, সেখানে দাপট কিশোর গ্যাং সন্ত্রাসীদের। সহকর্মী রাব্বি সিদ্দিকী জানাচ্ছেন বিস্তারিত। ধানমন্ডির সেন্ট্রাল রোডের ভূতের গলিতে গত রোববার রাতের ঘটনা। স্থানীয় বিএনপি কর্মী সাইফ হোসেন মুন্নাকে কুপিয়ে জখম করা হয়। আশপাশে অনেক মানুষ থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। গুরুতর আহত মুন্না পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। যুবদল কর্মী এমসি শুভর নেতৃত্বে মুন্নার ওপর এই হামলা। কলাবাগান এলাকায় থাকেন তারা। পুলিশের তথ্য, চাঁদাবাজি ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই ঘটনা। আহত মুন্নার বোন বাদী হয়ে নিউ মার্কেট থানায় শুভসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। কলাবাগান থানা বিএনপির সাধারণ সম্পাদকের দাবি, 5 আগস্টের পর বিএনপিতে অনেক সন্ত্রাসী ঢুকে পড়েছে। আমি ভিডিও ফুটেজ দেখেছি, যেহেতু আমরা রাজনীতি করি সুতরাং আমরা তো সবাই চিনতে পেরেছি এবং সবাই চিনবে এখানে, কারণ এরা তো দীর্ঘদিন যাবত এই এলাকায় আছে, এই এলাকায় রাজনীতির সাথেও সম্পৃক্ত আছে, এটা অস্বীকার করার আমাদের কিছু নেই। গেল সোমবার রাতে আদাবরে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী। 10 নম্বর রোডে 5 থেকে 7 জন অস্ত্র ঠেকিয়ে লুটে নেয় তার সব। এমন ছিনতাই, কিশোর গ্যাংয়ের মহড়া এই এলাকায় এখন নিত্যদিনের ঘটনা। 6 জন এদিক দিয়ে আইসা যা পাইছে একসাথে 15-16টা মোবাইল নিয়ে চলে গেছে। আমরা তো ভ্যান চালাই, ঠেলা গাড়ি, ভ্যান আটকাইয়া তারপর ওই টাকা পয়সা লইয়ে যায়। কালকে আবার রাত্রে এরকম অনেক বিষণ্ণ ঘটনা হয়েছে,
যে মানুষের মোবাইল টোবাইল এটা আমরা বাইরে থাকি এগুলো শুনি ভাই। গেল 4 মাসে রাজধানীতে এমন 1.5 শতাধিক ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছে থানায়। খুনের ঘটনা 100-র কাছাকাছি। খুনের ব্যাপারে আমরা যদি বলি, আপনি যে কথা বলেছেন বেড়ে গেছে। এইখানে আমরা গত 4 মাসের বা আর পূর্ববর্তী সময়ের যদি এই সংখ্যাটা বিবেচনা করি, ঢাকা মহানগর এলাকায় প্রতি মাসে গড়ে 20 থেকে 25টার মতো এরকম ঘটনা সংঘটিত হয়ে থাকে এবং গত 4 মাসেও এর সংখ্যাটা 20 থেকে 22টার মধ্যে সীমাবদ্ধ ছিল। যৌথ বাহিনীর অভিযান ও টহলের পরও অপরাধ কমছে না। স্থানীয়রা বলছেন দ্রুত সাজা না হওয়ায় বেপরোয়া অপরাধীরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এনবিআর বিলুপ্ত করে 2 ভাগ করার পর সৃষ্ট জটিলতার নিরসন হয়েছে। কর্মচারীদের দাবি ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক শেষে এমন আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি এবং পরিবেশ উপদেষ্টা উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন অধ্যাদেশ বাস্তবায়ন করতে ঈদের পর প্রজ্ঞাপন জারি করা হবে। কার্যকর হবার পর ধাপে ধাপে কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা হবে। তবে অধ্যাদেশের কোনো পরিবর্তন এখন হবে না। এনবিআর ভেঙে 2 ভাগ করার পর কয়েকটি ধারায় সংস্কার দাবি করে এনবিআরের কর্মচারীরা পালন করা হয় কলম বিরতি। আমরা বলছি যে প্র্যাকটিক্যাল হিসেবে বা 10-এর স্বার্থে, দেশের স্বার্থে, দেশের ব্যবসায়ের স্বার্থে আমরা যেটা অনুমোদন করেছি সেটা রাখবো, কিন্তু ওদের জিনিসগুলো কিছুগুলো বিধি হোক বা যেভাবে হোক ওটা আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করব। এবার জুলাই আগস্ট গণহত্যায় আদালতের বিচার কাজ সরাসরি দেখতে পারবেন যে কেউই। এমন তথ্যই ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক গুরুত্ব আছে এমন মামলার শুনানি সরাসরি বা রেকর্ড করে সম্প্রচার করা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন এমন উদ্যোগ বাড়াবে বিচারের ক্ষেত্রে স্বচ্ছতা। 1945 থেকে 46-এর কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর বিচারে গঠিত হয় বিশেষ ট্রাইব্যুনাল। তখন সেই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া টেলিভিশনে সম্প্রচার করা হয়। এছাড়া ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, মিশরের প্রেসিডেন্ট মুরসি সহ আরও অনেক গুরুত্বপূর্ণ মামলার বিচারের দৃশ্য সম্প্রচার করে গণমাধ্যম। এবার জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে বিচার কাজ সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনাল। এরই মধ্যে প্রযুক্তিগত সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রসিকিউশন বলছে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ। তবে এই ক্ষেত্রে লাগবে ট্রাইব্যুনালের অনুমতি। ট্রাইব্যুনালের সেই সেটআপটা, ওখানে ক্যামেরা, সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে। এখন ট্রাইব্যুনাল কোর্টরুমের ভেতরে যে বিচার কাজ হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেটিকে পাবলিকলি ব্রডকাস্ট করা যাবে। এদিকে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিকভাবে তাৎপর্যপূর্ণ মামলাগুলো কেন সরাসরি সম্প্রচার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা বলছেন বিচার কার্য সম্প্রচার করা হলে তা বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করবে, নিশ্চিত হবে জবাবদিহিতা। বাংলাদেশের মানুষ জানতে পারছে কোর্টে কি আর্গুমেন্ট হচ্ছে, কেউ তো জানে না। তো জানলে অসুবিধা কোথায়, আর জানাতেই বা আমাদের অসুবিধা কোথায়? এটা হওয়া উচিত। ভারত, পাকিস্তান সহ বিশ্বের অন্তত 21টি দেশে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে সর্বসাধারণের দেখার সুযোগ রয়েছে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বেঁচে আছেন সেই মতিউর। ট্রেনের মধ্যে হামলার শিকার এবং পরবর্তীতে তাকে বগি থেকে ফেলে দেয়া হয়। বলছেন পূর্বদ্বন্দ্বের জেরে তাকে হত্যার উদ্দেশ্য ছিল। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফিরেছেন তিনি। তবে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন তাদেরকে কাউকেই পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা হয়েছে, আসামিদের খুঁজছে পুলিশ। এক হাত দিয়ে ট্রেনের দরজার হাতল ধরে ঝুলে আছেন মতিউর, অন্য হাত ধরে রেখেছেন কেউ। এক পর্যায়ে ছিটকে পড়েন মতিউর। এক যাত্রীর ধারণ করা এই ভাইরাল ভিডিও নিয়ে চলছে নানান আলোচনা। ট্রেনের দরজার হাতল ধরে প্রাণপণ বেঁচে থাকবার চেষ্টা, এরকম একটি ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই
ভিডিওর যিনি ব্যক্তি ছিলেন তার নাম মতিউর রহমান। তার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামে। যে ঘটনাটি ঘটেছিল সেটি বগুড়ার ঠিক নরসদপুর রেল স্টেশন এলাকায়। মতিউর বলেন, স্থানীয় এক যুবককে প্রবাসে পাঠানোর মাধ্যম হিসেবে কাজ করেছিলেন তিনি। কাগজপত্র নিয়ে বিলম্ব হওয়ায় দেখা দেয় দ্বন্দ্ব। সেই ঘটনার জের ধরে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয় দাবি মতিউরের। এনার ভগ্নিপতিকে আমি বিদেশ নিয়ে গেছি, কাজও দিয়েছি, সব করেছি, কাজে তো ঢুকাইছি, সব করেছি। পরিকল্পিতভাবে এটা আমাকে সাজানো, ওরা ইয়া করে আগের থেকে প্রোগ্রাম মানার জন্য এটা ইয়া করছে। তিনি বলছেন, ঘটনার সময় ট্রেনের ভেতর চোরের অপবাদে হামলা করে মুখোশধারী 6 থেকে 7 জন। ভয়ঙ্কর সেই ঘটনার বিচার দাবি করেছেন তার স্বজন ও প্রতিবেশীরা। এক কথায় বলেছে যে মোবাইল চুরি করছে করে আমাকে মারপিট করবে লাগেছে, মানে চারিদিক থেকে মারপিট করে। মাস্ক পরে আছে, লাস্ট টাইম একজন মাস্ক টানা ছিঁড়ছে, ছিঁড়া পরে সেনাটাকে চিনা পড়েছে। গরিব মানুষ সংসার কাজ কাম করে খায়, ব্যবসা বাণিজ্য করে খায়, দোকান ঠুরমুড়া আছে খায়, কিন্তু যে মানুষ বিদেশ আনার পাঠায়, এই কারণে এই অবস্থা করি। আমার প্রথমে বলে যে উনি ট্রেন থেকে লাফ দিছে, আপনি তাড়াতাড়ি নরসদপুর স্টেশনে আসেন। তো ওখানকার 3টা ছেলে ওনাকে সেফ দিয়ে বড়বড়িয়া ব্রিজ পর্যন্ত নিয়ে আসছিল। তো আমি পরবর্তীতে সেখানে যায় দেখি যে উনি ওখানে পোড়া আছে। আমার স্বামী যদি মারা যেত, এই ড্রাইভার কে নিত। সুষ্ঠু বিচার চাই, বুঝতে পারছেন, ওদের যেন শাস্তি হয়, এটাই আমি চাই। মতিউরের অভিযোগ, ঘটনার পর তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেনি আইন শৃঙ্খলা বাহিনী। সামাজিক মাধ্যমে সমালোচনা দেখা দিলে মামলা নেয় রেলওয়ে পুলিশ, কিন্তু এখনো আসামি গ্রেফতার হয়নি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে দাবি এই কর্মকর্তার। উনি সশরীরেই আসছিলেন, আমার এখানে আসে অভিযোগ পেলে আমরা অভিযোগের ভিত্তিতে আমরা নিয়মিত মামলা রুজু করি। আসামি অ্যারেস্টের জন্য আমরা অভিযান করতেছি। এই ঘটনার পর অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তারা সবাই পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। গাজা ইস্যুতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এবার তেল আবিবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিল যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। উপত্যকায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ না করলে তেল আবিবকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে প্রভাবশালী দেশ 3টি। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বয়কটের দাবি জানিয়েছে স্পেন। গাজায় প্রয়োজনীয় ত্রাণ প্রবেশের দাবিতে একযোগে বিবৃতি দিয়েছে 22 ইউরোপীয় দেশ। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টসের নামে শুক্রবার থেকে গাজায় নতুন উদ্যমে নৃশংসতা শুরু করেছে ইসরায়েল। আরও উদ্ধত, আরও আগ্রাসী রূপে তাণ্ডব চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। মাত্র 4 দিনেই প্রায় 600 ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে নির্মম এই অভিযান। বিশ্বজুড়ে যখন সমালোচনার ঝড় চলছে, তখন ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিল প্রভাবশালী 3 দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডকে জঘন্য আখ্যা দিয়ে তেল আবিবের পাশে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তারা। অবিলম্বে চলমান সামরিক অভিযান বন্ধ না করলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস। প্রায় 80 দিন অভুক্ত রাখার পর সোমবার উপত্যকায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল, যা 24 লাখ অনাহারী গাজাবাসীর জন্য অপ্রতুল। তাই ত্রাণ সংক্রান্ত বিধিনিষেধ দ্রুত তুলে নেওয়ার তাগিদ লন্ডন, প্যারিস, অটোয়ার। এদিকে গাজায় আগ্রাসনের জেরে ইউরোভিশন সহ ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে স্পেন। 3 বছর আগে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে, তখন তাদের সকল আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। ইসরায়েলের বেলায়ও তা করা উচিত। দ্বিমুখী নীতি মানতে পারবো না, সংস্কৃতির ক্ষেত্রেও না। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছি। ফ্রান্স, স্পেন সহ গাজা ইস্যুতে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলেছে ইউরোপের মোট 22টি দেশ। উপত্যকায় প্রয়োজনীয় ত্রাণের পূর্ণ সরবরাহের দাবিতে বিবৃতি দিয়েছে দেশগুলো। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।